নমস্কার, শুভ সন্ধ্যা। লিটমাস কেজিসি লিটারেরি সোসাইটির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। কথায় বলে একজন শিল্পীর পরিচয় তার শিল্পে। আর আজ আমরা এমন একটি শিল্পরূপ বা আর্ট ফর্মকে নিয়ে কথা বলবো যেটাতে আমরা সকলেই কম বেশি কখনো না কখনো অংশগ্রহণ করেছি। স্কুলের কোনো এক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রথমবারের জন্য মঞ্চে উঠে কাঁপা কাঁপা গলায় দেশাত্মবোধক কবিতা কোনো রকমে শেষ করে নেমে আসা, কিংবা বহুদিনের পুরনো একটা অভ্যেসকে প্রায় ভুলতে বসা অবস্থা থেকে কলেজের ওপেন মাইকে নতুন করে খুঁজে পাওয়া, সবটাই যেন এক নিমেষে আমাদের ভাসিয়ে দেয় স্মৃতির সরণিতে, করে তোলে নস্টালজিক। হ্যাঁ, আমাদের আজকের বিষয় আবৃত্তি। সাহিত্যের যেমন কোনো ভাষাগত সীমাবদ্ধতা নেই, ঠিক তেমনি আমরা আমাদের আজকের অনুষ্ঠানকেও কোনো ভাষার গণ্ডিতে আটকে রাখবো না। আমাদের আজকের আলোচনার বিষয় ট্রাইলিঙ্গুয়াল পোয়েট্রি রিসাইটেশন বা ত্রিভাষিক কবিতা আবৃত্তি। ত্রিভাষিক কবিতা আবৃত্তি কি, কি তার গুরুত্ব, এক ভাষা থেকে অন্য ভাষায় কবিতার রূপান্তর ইত্যাদি নানান বিষয়ে আলোকপাত করার জন্য আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন মন্ত্রা ওপালের সদস্যবৃন্দ, যারা প্রত্যেকে খুব উচ্চমানের আবৃত্তি শিল্পী। লিটমাস কেজিসির পক্ষ থেকে আমি ঋষভ ধন্যবাদ জানাই মন্ত্রা ওপালের প্রত্যেক সদস্যবৃন্দকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আর বেশি দেরি না করে আমি তিয়াশাকে অনুরোধ করব মন্ত্রা ওপালের প্রত্যেক সদস্যের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন মন্ত্রা ওপাল থেকে শ্রী প্রণব কুমার দাস স্যার, শ্রীমতী সুমিতা পাল ম্যাম, শ্রী সন্দীপ মিত্র স্যার, শ্রীমতী চৈতালি লাহিড়ী ম্যাম। এনারা সকলেই আবৃত্তির জগতে স্বনামধন্য ব্যক্তিত্ব এবং প্রখ্যাত আবৃত্তি শিল্পী। প্রয়াত শ্রদ্ধেয় শ্রী নীলাদ্রি শেখর বসুর সুযোগ্য শিষ্য। এছাড়াও এনাদের সঙ্গে আছে শ্রেয়ান পালিত, যে বর্তমানে নবম শ্রেণীতে পাঠরত। শ্রদ্ধেয় প্রণব বাবু তার ইংরেজি আবৃত্তি শিক্ষক। এছাড়া শ্রদ্ধেয় অশোক পালিত মহাশয় এবং শ্রীমতী রত্না মিত্র মহাশয়া তার বাংলা আবৃত্তি শিক্ষক। আমরা তার কাছ থেকেও কিছু আবৃত্তি শুনে নেব। অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশের আগে দর্শকদের উদ্দেশ্য একটি অনুরোধ। বর্তমানে যেহেতু আমরা সকলেই ভার্চুয়াল মাধ্যমে যুক্ত, তাই কোনো রকম প্রযুক্তিগত এবং যান্ত্রিক ত্রুটিগত বিলম্বের ক্ষেত্রে সবার সহযোগিতা একান্ত কাম্য। আর দেরি না করে আমি সরাসরি মন্ত্রা ওপালের তরফ থেকে প্রণব কুমার দা স্যারকে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশের অনুরোধ জানাচ্ছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার শুভেচ্ছা ও আমাদের তরফ থেকে সকলের তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। প্রথমে তোমরা যে আমাদের এখানে এই ব্যবস্থাটা করেছো ইত্যাদি, তার জন্য আমাদের খুব একটা ভালো লাগছে। এবং আমি আর কারা কারা অংশগ্রহণ করেছে সেটা তো তোমরা বলেইছো। আমি খালি তোমাদের গোড়াতেই একটু ধন্যবাদ দিয়ে রাখি লিটমাস কেজিইসি কে। আমি শর্ট ফর্মটাই বলছি কারণ সেইভাবেই তোমাদের বেশি পপুলার এবং সেটাই ইউজ করো কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। তোমরা এত প্রযুক্তিবিদ ইত্যাদি হয়ে যে এই ধরনের জিনিসের চর্চার মধ্যে নিজেদের নিয়োজিত করেছো, এটা খুব আনন্দেরই খবর। অবশ্য এটার একটা মজার ব্যাপার আছে। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, তিনিও কবিতা লিখেছেন। এইটা একটা মজার ব্যাপার, তোমাদের শোনাবো আজকে সেটা। যাই হোক, তো সেটা একটা বিষয় আছে। তোমাদের সবাইকে আমাদের ধন্যবাদ আবার। এখন আমরা মূল বিষয়ে প্রবেশ করছি। আর বিশেষ করে কয়েকজনের নাম আমি বলছি যারা খুব আমার সঙ্গে এই গত কয়েকদিন ধরে যুক্ত ছিল, কিন্তু আমি জানি এই যেমন তিয়াশা বা এরা আগে আমার সঙ্গে যোগাযোগ করেনি, কিন্তু আজকেও দেখছি তারা সব বেশ অংশগ্রহণ করছে ইত্যাদি। যেমন ঋষভ বা সৌহার্দ্য বা সাগ্নিক, ওরা তো আগে থেকেই যোগাযোগ করছে, কাজ করছে। আমি জানি পুরো তোমাদের টিমটাই কাজ করছে, তাই তোমাদের সামগ্রিকভাবে আমি অভিনন্দন, ধন্যবাদ সবই জানিয়ে শুরু করছি আজকে। কোনো ব্যক্তির আমি সবার নাম জানি না বলে প্রত্যেককে আলাদা নামে তো আর বলতে পারছি না। তো
আজকের বিষয়টা এরকম ভাবে রাখছি, শোনো, লেখা আছে লেকচার ডেমনস্ট্রেশন। তো আমরা বেসিক্যালি ডেমনস্ট্রেশন পার্টটাতেই যাব, কবিতা বলবো, শুনবো, তারপর শেষে গিয়ে তোমাদের কিছু প্রশ্ন উত্তর থাকবে, তখন আমরা আলোচনাটা করব। আগে গোড়ায় আমরা কবিতাগুলো বলবো, কবিতার বিভিন্ন ধরনগুলোর তার পেছনের কাহিনী কিছু বলবো, যেগুলো হয়তো তোমাদের জানার নেই সবকটা, এবং জানলে হয়তো ভালো লাগবে সেরকম ভাবে। শুরু করি রবীন্দ্রনাথ দিয়ে। আজকে রবীন্দ্রনাথ আমাদের বিশ্বের দরবারে, ভারতবর্ষ বা এশিয়াকে আজকে বিশ্বের দরবারে নিয়ে গেছেন তার কবিতা দিয়ে। কিন্তু আমরা যেটা অনেকেই জানি, কিন্তু হয়তো সেটা আমরা পড়িনি বা তার চর্চায় নেই, যে বইটির জন্য রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পান সেটি কিন্তু ইংরেজিতে লেখা, এবং তার নাম হচ্ছে সং অফারিংস। অ্যান্থোলজির নাম হচ্ছে সং অফারিংস, যেটা গীতাঞ্জলি, যে মূল গীতাঞ্জলি, তার থেকে কিছু কবিতা নেওয়া এবং অন্যান্য কাব্যগ্রন্থ থেকে কিছু কবিতা নিয়ে ইংরেজি গীতাঞ্জলি তৈরি করা হয়েছে। ইংরেজি গীতাঞ্জলিতে 103টে কবিতা আছে, আর এখান থেকে মূল গীতাঞ্জলি থেকে তার 50টা কবিতা গেছে, বাদ বাকি কবিতাগুলো অন্যান্য জায়গা থেকে এসেছে ইত্যাদি। এই কবিতাটা বাছার পেছনে একটা কারণ হলো এই, যে আমাদের জীবনে, এই শুধু করোনা কাল বলে নয়, যে কোনো সময় জীবনে আমরা একটা ক্রস রোডে এসে অনেক সময় দাঁড়াই, মনে হয় বুঝি সব শেষ হয়ে গেল, কিন্তু না, সেখান থেকেও আবার একটা নতুন শুরু হয়। সেই থেকে আমরা শুরু করব আজকে, সেই আশার বাণী দিয়ে শুরু করব আজকে রবীন্দ্রনাথের গীতাঞ্জলিরই একটি কবিতা, যেইটি আমরা ত্রিভাষিক করব। আমি তার বাংলা এবং ইংরেজিটি বলবো, মাঝখানে শ্রীমতী চৈতালি লাহিড়ী, ওরা আমাদের থেকে ছোট বলে আমি চৈতালি বলি, তো ও হিন্দিটা শোনাবে এই প্রথম কবিতাটা, তারপর ওর বাংলা টাংলা পরে বলবে আরো, কিন্তু আপাতত এটা শুরু করা যাক। ভেবেছিনু মনে, যা হবার তারই শেষে, যাত্রা আমার বুঝি থেমে গেছে এসে, নাই বুঝি পথ, নাই বুঝি আর কাজ, পাথেও যা ছিল ফুরায়েছে বুঝি আজ, যেতে হবে সরে নীরব অন্তরালে, জীর্ণ জীবনে ছিন্ন মলিনে বেশে, চিনি রখি আজি একই অফুরান লীলা, একই নবীনতা বহে অন্তঃশীলা, পুরাতন ভাষা মরিল যবে মুখে, নবগান হয়ে ঘুমরি উঠিল বুকে, পুরাতন পথ শেষ হয়ে গেল যেথা, সেথায় আমারে আনিলে নূতন দেশে। अब मेरी शक्ति अंतिम सीमा पर पहुंची तो मैंने सोचा कि मेरी यात्रा का अंत हो गया, अर्थात अब मेरे आगे का मार्ग बंद हो गया। खान पान की सामग्री सब खर्च हो गई और अब समय आ गया है कि मैं शांतिमय एकाग्रता और अविख्याति में आश्रय लूं। किंतु मैं देखता हूं कि मुझ में तेरी इच्छा का अंत नहीं होता, और अब पुरातन शब्द मर जाते हैं तो हृदय में नूतन स्वरावली का प्रादुर्भाव होता है। जहां प्राचीन मार्ग नष्ट हो जाते हैं, वहां नवीन देश अपने अद्भुत चमत्कारों के साथ प्रकट होते हैं। I thought that my voyage had come to its end at the last limit of my power, that the path before me was closed, that provisions were exhausted, and the time come to take shelter, eternity.
but I find that thy will knows no end in me. And when old words die out on the tongue, new melodies break forth from the heart. And where the old tracks are lost, is revealed with its wonders. সুমিতা, তুমি হাই চিলটা যদি একটু বলে নাও। হ্যাঁ, আমি এখন বলবো কবি জীবনানন্দ দাশের লেখা হাই চিল। হাই চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না কো উড়ে উড়ে ধানসিঁড়ি নদী তীর পাশে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে। আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয়ে খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো না কো ধানসিঁড়ি নদীটির পাশে। হায় চিল, সোনালি ডানার চিল। Oh, kite with golden wings, in this wet, cloudy noon, well, no more there, sailing above the stagnant pool. Your wailing brings back to mind our eyes, in pain, beautiful like the earth's princesses. Far away she is gone. Why did you bring her back? You root out the hurt's pain. Oh, kite with golden wings, in this wet, cloudy noon, well, no more there, sailing above the stagnant pool. সন্দীপ, সন্দীপ, শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, কোথায় কুড়ে খায় গোপন ক্ষয়। চোখের কোণে ওই সমূহ পরাভব, বিষায়ে ফুসফুস অমনীষীরা। জাগাও শহরের প্রান্তে প্রান্তরে, ধূসর শূন্যের আজান গান। পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক। নাকিয়ে শরীরের পাপের বীজাণুতেই কোনোই ত্রাণ নেই ভবিষ্যের। আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে। নাকিয়ে প্রাসাদের আলোর ঝলসানি সুপুরিয়ে দেয় সব হৃদয় হার, এবং শরীরের ভিতরে বাসা গড়ে লক্ষ নির্বোধ পতঙ্গের।
আমারই হাতে এত দিয়েছ সম্ভার, ধ্বংস করে দাও স্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। এটি একটি অতি সুন্দর কবিতা, যেটাতে নাম যার বাবরের প্রার্থনা, অর্থাৎ কিন্তু এখানে কবি লিখছেন যখন তার মেয়ে অসুস্থ, কিন্তু তিনি তুলনা করছেন বাবরের সঙ্গে। এই একটা ঐতিহাসিক কাহিনী প্রচলিত আছে যে বাবরের ছেলে হুমায়ুন যখন মৃত্যুশয্যায়, তখন এই মৃত্যুশয্যায় থাকা হুমায়ুনের যাতে দীর্ঘায়ু হয় বা বাঁচে, সেই জন্য এই প্রার্থনা ঈশ্বরের কাছে বাবর করেছিলেন যে দরকার হলে আমার প্রাণ তুমি নিয়ে নাও, আমার সন্ততি বা সন্তানকে তুমি বাঁচিয়ে রেখো। সেই ধারাটি আজকেও মানুষের মধ্যে বয়ে যায়, যে পিতামাতা সন্তানের দিকে তাকিয়ে সব রকম দুঃখ কষ্ট এমনকি মৃত্যুতেও বরণ করতে পারে। শঙ্খ ঘোষের আরেকটু বলে রাখি এই কবিতাটার বিষয়, যদিও শ্রী সঞ্জীব মিত্র পুরোটাই জানেন, সেটা ও একটু যোগ করে দিলে ভালোই হবে। যে সময় লেখা হয়েছিল সেই সময় যে যুগ চলছিল 70-এর দশক, সন্দীপ একটু যদি অ্যাড করে দেওয়া যায় সেই সময়টার পরিস্থিতিতে এরকম। আসলে সেই সময় প্রত্যেকটা তরুণ প্রজন্মের ছেলেপুলেরা সবাই তখন একটা নতুন ধরনের আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, যাতে কিনা সমাজের একটা পরিবর্তন আনতে পারে। সেই পরিবর্তন আনার প্রচেষ্টার মধ্যে দিয়ে তারা যখন যাচ্ছে, তখন প্রশাসনের মদতে কোনো না কোনো ভাবে তারা আহত হচ্ছে, নিহত হচ্ছে। এই অংশটাকে মাথায় রেখে তাদের যারা অভিভাবক, তারা তখন ভাবছেন যে এইটার দরকার নেই, সত্যি পরিবর্তন যদি দরকার থাকে আসুক, সেই পরিবর্তনটা আমাদের নিয়ে নিই, আমাদের সন্তানরা যেন এই পরিবর্তনের মধ্যে দিয়ে একটা নতুন যে সমাজ গড়বে সেটার জন্য নিজেকে জীবন বলি না দিতে হয়। আবার যারা এই আন্দোলন করতে গিয়ে মারা যাচ্ছে, তারাও ভাবছে আমরা যদি নতুন সমাজ গড়ে দিতে পারি, তাহলে আমাদের যে পরবর্তী প্রজন্ম তারা যেন ভালোভাবে থাকতে পারে। এই চিন্তা ভাবনাটাও তখন কবি শঙ্খ ঘোষের মধ্যে কাজ করেছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর ব্যাখ্যা হয়েছে। এইরকম কবিতার পেছনে কত গল্প থেকে যায়, এমনি এর পরের কবিতার পেছনেও একটি গল্প আছে, যে সুমিতা যেটা বলবে সাঁকোটা দুলছে। এই সাঁকো কোন সাঁকো? এই সাঁকো হচ্ছে এই দুই বাংলার মধ্যে যে বন্ধুত্বের সাঁকো। এই সাঁকো যদি আমি ফিরে যাই এমন কোন মানুষের স্মৃতির স্মরণে ধরে, যে পূর্ব বাংলায় কোন এক সময় থেকে এসেছে। পূর্ব বাংলা বলতে আজকে বাংলাদেশ, তখন পূর্ব পাকিস্তানের অংশ হয়ে গিয়েছিল ভারত ভাগের পর। ভারত ভাগ নিয়েও আমাদের একটা কথা পরে বলবো, কিন্তু সেইখানে যদি কেউ ফিরে যায়, আমাদের এখানে অনেকেরই পূর্ব প্রজন্মের মানুষজন আছে যারা হয়তো পূর্ব বাংলা থেকে বা পূর্ব পাকিস্তান থেকে এখানে এসেছিলেন। তাদের মনে সেই ছায়া, মানে দুই বাংলার যে ছায়া, সেটা তার মনের মধ্যে আছে, এবং তারা ফিরে ফিরে দেখতে চায় স্মৃতি থেকে। সেই রকম একটা সুন্দর কবিতা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, বলবে সুমিতা। এছাড়া সুমিতার যদি কিছু এই বক্তব্য অ্যাড করার থাকে করতে পারে, না হলেও কবিতা বলতে চাইলে বলতে পারে। সুমিতা দি মনে হয় মিউটটা শুরু করছি। হ্যাঁ, মিউট ছিল। শুরু করছি। মনে পড়ে সেই সুপুরি গাছের শাড়ি, তার পাশে মৃত জ্যোৎস্না মাখানো গ্রাম,
মাটির দেওয়ালে গাঁথা আমাদের বাড়ি, ছোট ছোট সুখে সিদ্ধ মনস্কাম। পড়শি নদীটি ধনুকের মতো বাঁকা, পুরো ডোবা জলে সারা দিন খুনসুটি। বাঁশের সাঁকোটি শিশু শিল্পীর আঁকা, খেলো বটের ডালে দোল খায় ছুটি। এপারে ওপারে ঢিল ছুড়ে ডাকাডাকি, ওদিকের গ্রামে রোদ্দুর কিছু বেশি। ছায়া ঠোঁটে নিয়ে উড়ে যায় কটি পাখি, ভরা নৌকায় গান গায় ভিনদেশি। আমার বন্ধু আজানের সুরে জাগে, আমার দু চোখে তখনও স্বপ্নলতা। ভোরের কুসুম ওপারে ফুটেছে আগে, এপারে শিশির পতনের নীরবতা। আমার বন্ধু বহু ঝগড়ার সাথী, কথায় কথায় এই ভাব এই আড়ি। মার কাছে গিয়ে পাশাপাশি হাত পাতি, দাঁত কাছে উঠে সে হাতেই কাড়াকাড়ি। আমার বন্ধু দুনিয়াদারির রাজা, মিথ্যে কথায় জগৎ সভায় সেরা। দোষ না করেও পিঠ পেতে নেয় সাজা, আমি দেখি তার সহাস্য মুখে ফেরা। আমাদের ছুটি মন বদলের খেলা, আমাদের ছুটি অরণ্যে খোঁজাখুঁজি, আমাদের ছুটি হাসি কান্নার বেলা, আমাদের ছুটি ইঙ্গিতে বোঝাবুঝি। খেলায় খেলায় জীবন পৃষ্ঠা ওড়ে, খেলায় খেলায় ইতিহাস দেয় উঁকি। এদিকে ওদিকে পৃথিবীর পিঠ পড়ে, কত না মানুষ ভোর কুঁচকিয়ে সুখী। বন্ধু হারালে দুনিয়াটা খাঁ খাঁ করে, ভেঙে যায় গ্রাম, নদীও শুকনো ধুধু। খেলার বয়স পেরোলেও একা ঘরে, বারবার দেখি বন্ধুর শুধু। সাঁকোটির কথা মনে আছে আনোয়ার? এত কিছু গেল, সাঁকোটি এখনো আছে। এপার ওপার স্মৃতিময় একাকার, সাঁকোটা দুলছে, এই আমি তোর কাছে। সাঁকোটা দুলছে, এই আমি তোর কাছে। আহা, ভারী সুন্দর। সাঁকোটা দুলছে, দুই বন্ধু কাছাকাছি এসেছে, এক বন্ধু এপারের এক বন্ধু ওপারের, তারা কাছে এসেছে। বাহ। এরপরে একজনের কবিতায় যাব। এই যে বলছিলাম যে প্রযুক্তিবিদ বা ইঞ্জিনিয়াররা কবিতা লেখেন, তার একটা উদাহরণ হচ্ছে বিনয় মজুমদার। বিনয় মজুমদারের কবিতা অত্যন্ত প্রসিদ্ধ, এবং একটি জায়গায় তার প্রিয়তমা, যিনি এখন এই দেশে থাকেন না, বিদেশে থাকেন, কিন্তু তাকে সে মনে মনে সবসময় পেতে চায় কাছে, কিন্তু জানে হয়তো তার আগমন সম্ভব নয় বা আসবে না বা আসে নাকি ইত্যাদি। এইরকম একটা বিষয় নিয়ে বিনয় মজুমদারের লেখা কবিতা, সেইটি শোনাবে শ্রী সন্দীপ মিত্র। ফিরে এসো চাকা কাব্যগ্রন্থের। আর যদি নাই আসো ফুটন্ত জলের নভোচারী বাষ্পের সহিত, যদি বাতাসের মতো নাই মেশো, সেও এক অভিজ্ঞতা। অগণন কুসুমের দেশে নীল বা নীলাভরণ গোলাপের অভাবের মতো তোমার অভাব বুঝি। কে জানে, হয়তো অবশেষে বিগলিত হতে পারো। আশ্চর্য দর্শন বহু আছে, নিজের চুলের মৃদু ঘানের মতন তোমাকেও হয়তো পাই না আমি। পূর্ণিমার তিথিতেও দেখি অস্ফুট লজ্জায় ম্লান ক্ষীণ চন্দ্রকলা উঠে থাকে গ্রহণ হবার ফলে। এরূপ দর্শন বহু আছে। আমি এটারই ইংরেজি অনুবাদ এখন বলছি, জ্যোতির্ময় দত্তের করা। এখানে ঠিক ওই গল্পটি
রয়েছে যেখানে অদ্ভুতভাবে শেষটা যেখানে শ্রীমিত্র করলেন, যে চাঁদ, পূর্ণিমার চাঁদ, সেইটাও কখনো কখনো পূর্ণিমার চাঁদেও, যেটা আমরা মনে করি একটা সুন্দর দৃশ্য দেখব, কিন্তু যদি সে না আসে, অর্থাৎ যদি তাতে গ্রহণ লেগে যায়, তখন গ্রহণ লাগা চাঁদকে ওই যে চন্দ্রকলা বলেছে, তার ইংরেজিতে যেটা আমরা মনে করি সেই চন্দ্রকলার যে চাঁদ, সেটা দেখতে একটা ফালির মতো, কাস্তের ফালির মতো, যাকে আমরা ওই জন্য সিকল, কাস্তের ইংরেজি সিকল, সিকল মুন বলি বা ক্রিসেন্ট মুন বলি। এখানে সেই সিকল যে জিনিসটা সেটা আসছে, সেইটাই একটা গ্রহণ। আমি সেটাই বলছি একটুখানি। If you never come again, never blow through these steaming regions like cooling drips above the air, even that absence is an encounter. Your absence is of the blue rose from the kingdom of flowers. Who knows, someday you may yet appear. Maybe you have. Only you are too close. Can I smell my own hair? Marvelous sights have been seen. A full moon was to have risen last night. Only a quivering sickle appeared. It was an eclipse. এবারে আমি এই যে এইবার একটু এটা একটা অ্যাড আছে, অ্যাডটাকে ক্লিক করে স্কিপ অ্যাড করে দাও, তাহলে আবার চলে যাব এই মিউজিকটা। আচ্ছা, ভেরি গুড, এক্সেলেন্ট। এবারে এই যে আমরা সাহিত্যের চর্চা, আবৃত্তির চর্চা, আমরা এটা একটা পারফর্মিং আর্ট, বিশেষ করে আবৃত্তি নিয়ে বিশেষ চর্চা রয়েছে এই আজকের দিনটায়। আমরা মনে করি এই যে কলেজ, স্কুল, এই সমস্ত জায়গায় এইগুলোর যদি অ্যাপ্রিসিয়েশন হয়, যেমন বিভিন্ন ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স আছে, রেসিটেশন অ্যাপ্রিসিয়েশন কোর্স এটা একটা, তেমনি লিটারেচার অ্যাপ্রিসিয়েশন কোর্স, এরকম অ্যাপ্রিসিয়েশন কোর্স রয়েছে। তো এটাকে যদি আমরা সেইভাবে ভাবি, আমরা মনে করি যে এইটাই হচ্ছে মূল স্তম্ভ, সংস্কৃতির মূল স্তম্ভ। যেমন ভাবে এই লিটমাস করছে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে, একটা খুব সুন্দর নিদর্শন তৈরি করেছে। এই কলেজ লেভেলে, মহাবিদ্যালয় লেভেলে, বিশ্ববিদ্যালয় লেভেলে, তেমনি স্কুল লেভেলেও এই জিনিসটার প্রচলন দরকার আছে। আমি আজকে এরপর ওই জন্যে একটি ছোট ছেলেকে ডাকবো, ছোট মানে সে ক্লাস 9-এ পড়ে, একটু বড়, আবার কিন্তু আমাদের থেকে অনেক ছোট। তো এবারে ওকে একটা কবিতা আমি বলবো, যেইটার বাংলাটা আর বলার দরকার নেই। এই জন্য কি আমরা সবাই ছোটবেলা থেকে একটা কবিতা সবাই পড়েছি, শুনেছি, জেনেছি, মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। এই কবিতাটার মধ্যে দিয়ে আমাদের ছোটবেলার, শিশুকালের একটা হিরোইক যে ড্রিম বা ইমাজিনেশন বলা ভালো, সেইটা বেরিয়ে আসে। আমরা ছোটবেলায় অনেক কিছু ইমাজিন করি আমাদের, আমরা মনে করি আমরা অনেক এমন কাজ করে ফেলবো যেটাতে অনেক মানুষ আমাদের বলবে, বাহ বাহ, কি সুন্দর কাজ করেছে এই ছোট ছেলেটি। এরকম অনেক মানুষের জীবন বাঁচাবার জন্য আমরা কল্পনা করেছি। আমাদের অনেক হিরোইজম থাকে না শিশুকালের স্বপ্নে? সেই রকম একটি শিশু স্বপ্ন দেখছে যে যদি তার মাকে নিয়ে সে কোথাও বেড়াতে যেত বিদেশে, মনে করো তার হিরোইজমের ছবিটা, তাহলে পথে যদি ডাকাত তাকে আক্রমণ করত,
তাহলে সে কিভাবে সমস্ত ডাকাতকে পরাস্ত করে তার মাকে সেই দুর্গম জায়গা থেকে নিয়ে আসতে পারতো, এবং তখন তার দাদা, যে তাকে ভাবতো ছোট, সেও খুব অদ্ভুত ভাবে বলবে যে আমি তো ভাবতাম ও তো খুব ছোট, ও কি এত বড়, এত ওর ক্ষমতা আছে। আর গ্রামের লোকেরা বলবে ভাগ্যিস ছিল খোকা মায়ের সঙ্গে, মার এ যাত্রায় কোনো অসুবিধে হলো না। তা সেই সেই কবিতাটির ইংরেজি অনুবাদটি আমি এখন বলবো শ্রেয়ানকে, যার ডাকনাম রুবাই। আমি ওকে রুবাই বলেই ডাকি, তবে এখানে একটু ফর্মালিটি রেখে আমি ওকে শ্রেয়ানই বলছি। শ্রেয়ান, তাহলে তুমি আমাদের দ্য হিরো, বীর পুরুষ হ্যাঁ স্যার। দ্য রবীন্দ্রনাথ ঠাকুর। Hero by Rabindranath Tagore. Mother, let's imagine we are traveling and passing through a strange and dangerous country. You are riding in a palanquin and I'm trotting by you on a red horse. It's evening and the sun goes down. The west of Jodadighi lies wan and grey before us. The land is desolate and barren. You're frightened and thinking, I know not where we have come to. I say to you, Mother, do not be afraid. The meadow is prickly with spiky grass, and through it runs a narrow broken path. There are no cattle to be seen in the wide field. They have gone to their village stalls. It grows dark and dim on the land and sky, and we cannot tell where we are going. Suddenly, you call me and ask me in a whisper, what light is that near the bank? Just then there bursts out a fearful yell and figures come running towards us. You sit crouched in your palanquin and repeat the names of the gods in prayer. The bearers, shaking in terror, hide themselves in the thorny bush. I shout to you, don't be afraid, Mother, I am here. With long sticks in their hands and hair all wild about their heads, they come nearer and nearer. I shout, have a care, you villains, one step more and you're dead men. They give another terrible yell and rush forward. You clutch my hand and say, dear boy, for heaven's sake, keep away from them. I say, Mother, just you watch me. Then I spur my horse for a wild gallop, and my sword and buckler clash against each other. The fight becomes so fearful, Mother, that it would give you a cold shudder. Could you see it from your palanquin? Many of them fly, and a great number are cut to pieces. I know you are thinking, sitting all by yourself, that your boy must be dead by this time. But I come to you all stained with the blood and say, Mother, the fight is over now. You come out and kiss me, pressing me to your heart, and you say to yourself, I don't know what I should do if I hadn't my boy to escort me. 1,000 useless things happen day after day. And why couldn't such a thing come true by chance? It would be like a story in a book. My brother would say, is it possible? I always thought you were so delicate. Our village people would all say in amazement, was it not lucky that the boy was with his mother? বাহ বাহ খুব বাহ ভালো। ভাই, খুব ভালো, সুন্দর বলছো, সুন্দর বলেছো, দারুণ লাগলো। সুন্দর। দারুণ দারুণ। তবে 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 ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। তাহলে আমাদের এখানেই আশা জাগে,
আমাদের পরের প্রজন্ম এইভাবে তৈরি হতে থাকে, এটাই আমরা চাই। এইভাবেই আমরা চাই আমাদের পরের প্রজন্মকে তৈরি করে যেতে। আজকে আমার মনে হয় ওকে যেই কবিতাটা আমি শেখাচ্ছিলাম সেটা সার্থক। সত্যি খুব সুন্দরভাবে ও বলে গেছে আজ। এবারে আমরা একটি গল্পে যাব। গল্প মানে সত্যি কাহিনী। সেটা হচ্ছে এই যে কিভাবে কবিতা দেশ কাল পেরিয়ে চলে যায়। আমরা ভাবতে পারি যে হলিউডে কেউ, সুদূর আমেরিকায় হলিউড, সেখানে যারা অন্যান্য মানুষ, এমন কি তথাকথিত বিখ্যাত সেলিব্রিটি, ফিল্ম স্টার ইত্যাদি, তারা রবীন্দ্রনাথের কবিতার ভক্ত হবে, ভাবা যায়? এই রকম একটি ঘটনা হচ্ছে সত্যজিৎ রায়ের অন্যতম প্রিয় এক নায়িকা, অভিনেত্রী বলা ভালো, অড্রি হেপবার্ন, যিনি রবীন্দ্রনাথের একটি কবিতা অনন্ত প্রেম, সেটা অত্যন্ত ভালোবাসতেন। এবং উনি ভালোবাসতেন যেটা তার ইংরেজি ট্রান্সলেশন করাটা, কারণ উনি তো বাংলা পড়তে পারতেন না, ইংরেজিতেই পড়তে হতো। তা সেই ইংরেজিটা করেছিলেন উইলিয়াম র্যাডিস, তার ট্রান্সলেশনটা। এবং অড্রি হেপবার্নের মৃত্যুর পর তার স্মরণ সভায় অড্রি হেপবার্নের এক বন্ধু, অড্রি হেপবার্নকে তো জানে সকলেই, এই রোমান হলিডে বা মাই ফেয়ার লেডির হিরোইন উনি, অত্যন্ত ভালো অভিনেত্রী, অস্কার বিজয়ী অভিনেত্রী। তো তিনি মৃত্যুর পর তার এক বন্ধু, অড্রি হেপবার্নের এক বন্ধু গ্রেগরি পেক, তিনিও একজন নামকরা অভিনেতা, তাকে বলেছিলেন যে এই কবিতাটা তুমি যদি একটু পড়ো তার স্মরণ সভায়। এবং গ্রেগরি পেক সেটা পড়েছিলেন। কবিতাটির নাম হচ্ছে আনএন্ডিং লাভ, বাংলা কবিতাটির নাম হচ্ছে অনন্ত প্রেম। তো এইটি আমরা যৌথভাবে বলবো, আমি এবং শ্রীমতী চৈতালি লাহিড়ী। স্যার বলছিলাম একটু ইন্টারাপশনের জন্য, মানে স্যার আমাদের কাছে মানে এই যেটা আপনি বললেন, এটা নিয়ে একটা ইন্টারেস্টিং ভিডিও আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা মানে প্লে করতে পারি। হ্যাঁ, করো দেখি। It was one of the wittier occupants of the Oval Office, President John F. Kennedy, once said that a committee was 12 people doing the work of one. It's my good fortune to know one. That she is widely admired all over the world. She's a great beauty, she's a great actress, and she's a great humanitarian. My friend is the former Academy Award winner. This year, the Academy Board of Governors has voted to award an honorary Oscar to the great Indian filmmaker Satyajit Ray. Mr. Ray has been making films for almost 4 decades. The Academy recognizes Mr. Ray's rare mastery of the art of motion pictures and of his profound humanism, which has had an indelible influence on filmmakers and audiences throughout the world. He has said that he aims to capture both what is unique in the Indian experience and that which is universal. Unfortunately, Mr. Ray is not well and cannot be with us tonight, but he is able to speak with us from his hospital room
in Calcutta. Well, it's an extraordinary experience for me to be here tonight to receive this magnificent award. Certainly the best achievement of my movie-making career. As a small schoolboy, I was terribly interested in the cinema, became a film fan, wrote to Deanna Durbin, was a reply, was delighted, wrote to Kenji Rogers, didn't get a reply. Then, of course, I got interested in the cinema as an art form, and I wrote a 12-page letter to Billy Wilder after seeing Double Indemnity. He didn't reply either. Well, there you are. But I have learned everything I've learned about the craft of cinema from the making of American films. I've been watching American films very carefully over the years, and I love them for what they entertain, and then later loved them for what they taught. So I express my gratitude to the American cinema, to the Motion Picture Association, who given me this award and who made me so proud. Thank you very, very much. Stay tuned for Michael Douglas, Kevin Costner, more stars in music. বাহ 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 বাহ, ভারী ভারী চমৎকার তোমাদের একটা কালেকশন। এই আমরা গল্পটা বলতে বলতে গল্পের সঙ্গে তুমি রিলেট করে দিলে কিভাবে কার সম্পর্কে বলা হচ্ছে, কে ইত্যাদি। তো তাহলে এই রকম একজন মানুষ, তো তার সম্পর্কে তিনি যেটা পছন্দ করেছেন, তার মানে আমাদের দেশের বিদেশের সব মিলে যাচ্ছে এর মধ্যে দিয়ে। দেখো, এইবার আমরা সেরকম একটি কবিতা বলবো, যেটা বলছিলাম। চৈতালি বাংলাটা বলবে, আমি চৈতালি লাহিড়ী বাংলাটি বলবে, আমি ইংরেজিটি বলবো, এরকম ভাবে চলবে। চৈতালি শুরু করো তবে। হ্যাঁ। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। I seem to have loved you in numberless forms, numberless times, in life after life, in age after age, forever. My spellbound heart has made and remade the necklace of songs. And you gave as a gift, life in many forms, in life after life, in age after age, forever. যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। Whenever I hear old chronicles of love, its age-old pain, its ancient tale of being apart or together, as I stare on and on into the past, in the end, you emerge, clad in the light of a pole star, piercing the darkness of lifetime. You become an image of what is remembered forever.
আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে, মিলন মধুর সাজে। পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। You and I have floated here on the stream that brings from the fount at the heart of time love of one for another. We have played alongside millions of lovers, shared in the same shy sweetness of meeting, the same distressful tears of farewell, old love, but in the ships that renew and renew forever. আজি সেই চিরপ্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের গীতি। সকল কালের সকল কবির গীতি। Today, it is heaped at your feet. It has found its end in you. The love of all man's days, both past and forever. Universal joy, universal sorrow, universal life. All loves marching with this one love of ours. Past and forever. এবার ব্যাপার আছে, আমরা এটা প্রথমবার এইভাবে করছি যে আমরা অডিয়েন্স থেকে একজনকে একটি কবিতা বলতে বলছি। মানে অলরেডি সেটা বলা, ব্যবস্থা করা ইত্যাদি হয়ে আছে, তো সেইটা আমরা একটু ডেকে শুনতে চাইছি সৌহার্দের কাছ থেকে। ও এটা তৈরি করেছে। এই কবিতাটি একটু 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 পটভূমিটা বলে দেওয়া দরকার। রাজ্যের অনুভব 1946, সেটা একটু ভলিউমটা কমিয়ে দিও শ্রেয়ান, ভলিউমটা মিউজিকের একটু কমিয়ে দাও। ওকে স্যার, সরি। হ্যাঁ, একটু কমিয়ে দাও এখন। হ্যাঁ, রাইট। এবার সেই আমি এটা করছি না, ওকে ও চলে আসছে। 46 কি হয়েছিল ভারতবর্ষে? 46 মানে 1945 যখন ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেল, বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অ্যালায়েড ফোর্স জিতে গেল, যাকে বলে মিত্র শক্তি। তারপর তখন নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ বা INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তাদের রেড ফোর্টে নিয়ে এসে লালকেল্লায় দিল্লিতে তার বিচার শুরু হলো, এবং সেই বিচারে 3 জনের বা আরো অনেকের ফাঁসি সাজার ঘোষণা হলো। যেই এটা হলো, যে ভারতবর্ষ তখন দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিল, ভারতবর্ষ ভাগ হয়ে যাবে, 2 দেশের মধ্যে এই সব চর্চা চলছিল, এবং তখন যে 2টি বড় বড় সংগঠন ছিল, তখন ঠিক পার্টি হিসেবে আসেনি, তারা সংগঠন হিসেবে ছিল, তারা রাজনৈতিক ক্রিয়াকলাপ করত এবং স্বাধীনতা সংগ্রাম করত, যেমন কংগ্রেস, যেমন মুসলিম লীগ যারা পাকিস্তান চাইছিল, তেমনি আরো অনেক রাজনৈতিক দল ইত্যাদি। তারা কেউ একে অপরের সঙ্গে সম্মিলিতভাবে আর তখন কথা বলতে পারছিল না, সকলেই আলাদা আলাদা কারণের জন্য হয়ে বিভিন্ন রকম বিচ্ছিন্ন ধরনের কথা বলছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এই যে বিচারের যে ঘটনার পরিপ্রেক্ষিতে, তাদের ফাঁসি হয়ে যাবে এই আদেশের পরিপ্রেক্ষিতে,
সারা দেশ উত্তাল হয়ে উঠেছিল, নির্বিশেষে কি কংগ্রেস, কি মুসলিম লীগ, কি কমিউনিস্ট, কি কোনো দলের বাকি ছিল না, যারা সমস্ত উত্তাল হয়ে এই এক বাক্যে এইটিকে সমর্থন করেছিল। এইটি একমাত্র শেষ যৌথ সংগ্রাম বলা চলে, যেইটি দেখে কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে। এই কবিতাটির সাংঘাতিক সেই একটি পটভূমি আছে, এবং তার বাংলাটি অর্থাৎ সুকান্ত ভট্টাচার্যের লেখাটি বলবে সৌহার্দ্য, আর তার অনুবাদটি আমি বলবো ইংরেজিতে। এখানে আগে সৌহার্দ্য বলে নিক, ও কি করছে দেখি। ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমে বলে রাখি, সুকান্ত ভট্টাচার্যের লেখা এই অনুভব 1946, এটা আমার খুব মানে প্রিয় একটা কবিতা। আমি নিজেই স্যারকে বলি, স্যার আমি এই কবিতাটা আবৃত্তি করতে চাই। স্যার তারপরে নিজেই আমাকে হেল্প করে, মানে হেল্প করার চেয়ে বলা ভালো যে প্রতি লাইন বাই লাইন আমাকে শিখিয়ে দেয় কিভাবে আবৃত্তি শিল্পটা মানে করতে হয়। সেটাই আরেকটু বলে দিই, আবৃত্তি, আবৃত্তি কথাটা একটু খেয়াল করে বল। আবৃত্তি, হ্যাঁ। এবার আমি তাই আর জানি আরো চর্চার প্রয়োজন, তাও আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদের সামনে। হ্যাঁ, কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা অনুভব 1946। বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, আমি যাই তারই দিন পঞ্জিকা লিখে। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ। স্বপ্ন চূড়ার থেকে নেমে এসো সব, শুনছো উদ্দাম কলরব। নয়া ইতিহাস লিখছে ধর্মঘট, রক্তে রক্তে আঁকা প্রচ্ছদ পট। প্রত্যহ যারা ঘৃণিত ও পদানত, দেখো আজ তারা সবেগে সমুদ্যত। তাদেরই দলের পেছনে আমিও আছি, তাদেরই মধ্যে আমিও যে মরি বাঁচি। তাই তো চলেছি দিনপঞ্জিকা লিখে, বিদ্রোহ আজ, বিপ্লব চারিদিকে। নমস্কার। বাহ, খুব ভালো লাগলো। খুব সুন্দর। ধন্যবাদ সবাইকে, চেষ্টা করলাম একটা। হ্যাঁ, না 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 না, আমাদের এই প্রথম আমরাও করলাম যে আমাদের গ্রুপের বাইরে কাউকে নিয়ে, মানে ওই কলেজের কাউকে নিয়ে আমরা এটা করলাম। এটাও আমাদের কাছে একটা নতুন এক্সপেরিমেন্ট বলা চলে, এটা আমাদের খুব ভালো লেগেছে। ধন্যবাদ স্যার। আমি এবার এর অনুবাদটা বলি। Rebellion and revolt everywhere today. Here I am, diarizing it. Not a soul has ever seen so much uprising. Waves of defiance from every corner. Hey, you all, come down from the dreamy ivory tower. Have you heard? Are you listening? The indomitable upheaval. Newest history is being written by the general strike, wrapped in a cover painted in blood. Look at those who are abhorred and downtrodden are now intensely aroused. I too am on their side, for I live and die among them. Thus, I go on chronicling this mutiny and revolution here, there, everywhere. বাহ, এটাও খুব সুন্দর লাগলো। খুব সুন্দর স্যার, খুব ভালো। দারুণ সুন্দর। এরপর এরপর আচ্ছা, এরপর হ্যাঁ, যেটা বলেছিলাম, আচ্ছা একটা, হ্যাঁ, পর্যায়ক্রমে এই যে আমাদের সামাজিক, রাজনৈতিক বা জাতীয় জীবন, সেই সময় সেখান থেকে ঝপাং করে এসে পড়ি আজকের দিনে, আজকের মানে সাম্প্রতিক দিনে। আর একজন, তিনি
তখন দেশকে যেভাবে দেখেছিলেন সুকান্ত, যা হচ্ছিল, আর আজকে আমাদের একজন রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি কিভাবে আমাদের দেশকে দেখতে চান। আব্দুল কালাম আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এবং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার একজন, তোমরা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র, তিনিও সেই প্রযুক্তিবিদ একজন, তারই একটা লেখা পড়ি আমি, ভিশন। I climbed and climbed. Where is the peak, my lord? I plowed and plowed. Where is the knowledge treasure, my lord? I sailed and sailed. Where is the island of peace, my lord? Almighty, bless my nation with vision and sweat, resulting into happiness. এই হলো আমাদের রাষ্ট্রপতির আমাদের জন্য আশীর্বাদ, ঈশ্বরের কাছে চেয়ে নেওয়া, আর তার প্রার্থনা, তার আশা। এবারে আমরা ফিরে যাব আবার চৈতালির কাছে, একটি কবিতা যেটা শুনে আমারই এক সতীর্থ সন্দীপ মিত্র বলেছে এ তো করোনাকালের কবিতা। তো সেটা করোনাকালের অবশ্যই, কিন্তু তারও ছাড়িয়ে চলে যাবে জীবনের মধ্যে, যখন মানুষকে জানিও না তার শেষ অবধি কি হয়ে যায়। খুব পরিচিত ছিল হয়তো, কিন্তু শেষটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানি না। এরকমই একটি কবিতা শোনাবে চৈতালি, তারাপদ রায়ের লেখা। এক জন্ম। অনেক দিন দেখা হবে না, তারপর একদিন দেখা হবে। দুজনেই দুজনকে বলবো অনেক দিন দেখা হয়নি। এইভাবে যাবে দিনের পর দিন, বৎসরের পর বৎসর। তারপর একদিন হয়তো জানা যাবে, বা হয়তো জানা যাবে না, যে তোমার সঙ্গে আমার, অথবা আমার সঙ্গে তোমার আর দেখা হবে না। বাহ বাহ বাহ, চমৎকার, খুব ভালো, খুব সুন্দর। চমৎকার। এত একটা ছোট্ট কবিতার মধ্যে দিয়ে কি সুন্দর একটা ভাব এসে গেল। ও আচ্ছা, এইবারেতে আচ্ছা আমার উপর একটা দায়িত্ব এসে পড়েছে। এইবার আছে একটি অত্যন্ত প্রসিদ্ধ কবিতা। এইটি একাধিক মানুষ ইংরেজিতে অনুবাদ করেছেন, এটা হিন্দিতে অনুবাদ হয়েছে, এটা অত্যন্ত সাড়া জাগিয়েছে মানুষের মনে। জীবনানন্দ দাশের লেখা একটি কবিতা, যার নাম বনলতা সেন। যখন জীবন অত্যন্ত কঠিন হয়ে যায়, জীবন টালমাটাল অবস্থার মধ্যে যায়, যখন মানুষ দুদণ্ড শান্তির খোঁজে আসে ফিরে, সেই সময় তার মনে মধ্যে যে প্রশান্তির ভাব আসে, তার কেন্দ্রে এখানে কবির একটি মানুষ জাত এক নারী, যারই নাম বনলতা সেন, যার কাছে সেই কল্পনায় তিনি শান্তি, সেই শান্তিটি পেয়েছেন, সেটি বলবো। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি,
বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীলের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে। টানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। বাহ, দারুণ দারুণ। ভালো, খুব ভালো লাগে। স্যার জাস্ট দুটো অ্যানাউন্সমেন্ট আছে। হ্যাঁ বলো। ফার্স্ট অফ অল তো অডিয়েন্সের উদ্দেশ্যে আমরা একটা ফিডব্যাক ফর্ম দেবো শেষে, তো আমরা চাইবো সবাই যেন সেটা ফিল আপ করে। অ্যান্ড সেকেন্ড, আমরা এই কবিতার সেশনের পর আমরা কিউএনএ সেশন করবো, যেখানে মন্ত্রপালের সবাই সদস্যরা দর্শকদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তো দর্শকদের উদ্দেশ্যে তারা কোশ্চেন করতে পারে এখন চ্যাটে। কোশ্চেন বাংলা হিন্দি যে কোনো কিছুতে তারা কোশ্চেন করতে পারে। শোনো, চ্যাটে করলে আমাকে একটু বলে দিও ভার্বালি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমাদের মধ্যে থেকে একজন বলে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবারে তাহলে তোমরা এবার তোমাদের দায়িত্ব এবার ওটাকে চালানো। একটা হিন্দি সোহনলাল দ্বিবেদীর লেখা একটি ভারী সুন্দর কবিতা। এটা সব মানুষের জীবনে দরকার, বিশেষত এই ছাত্রদের মধ্যে, কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট, এদের জন্য বিশেষ করে দরকার। কারণ আমরা জীবনে যে অধ্যায়ে পৌঁছেছি তার থেকে অনেক বেশি প্রতিশ্রুতিপূর্ণ অধ্যায়ে তোমরা দাঁড়িয়ে আছো, যেখানে যে कोशिश करने वालों की हार नहीं होती। চেষ্টা যারা করে তাদের কখনো পরাজয় হয় না, তারা কখনো পরাস্ত হয় না, তাদের কখনো হার হয় না। এইরকম একটা থিম নিয়ে একটি কবিতা, যেমন একটা পিপীলিকা দেয়াল বেয়ে উঠতে উঠতে পড়ে গেলেও সে ঠিক চেষ্টায় চেষ্টায় ওঠে। একজন ডুবুরি সমুদ্রের মধ্যে গিয়ে বারবার করে মুক্ত তোলবার চেষ্টা করে, প্রতিবারই সে সফল হয় না ঠিকই, কিন্তু প্রত্যেকবার সে খালি হাতেও ফেরে না। কখনো কখনো সে মুক্ত তুলেও আনে, কিন্তু তাকে নিরন্তর চেষ্টা করে যেতে হয়। সেইটাই হচ্ছে আমাদের সবার কাজ, এবং তোমাদের বিশেষ করে এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। চেষ্টা চেষ্টা চেষ্টা, ট্রাই ট্রাই ট্রাই, कोशिश कोशिश करने वालों की हार नहीं होती। শোনাবে এটা একটু? হ্যাঁ স্যার, চালাচ্ছি আমি। চলো, আচ্ছা বলে দেয়া ভালো, এটি আমাদেরই এক অ্যাসোসিয়েট, মানে আমাদেরই একজন, ও এখানে আজকে অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু ও এটা রেকর্ড করে পাঠিয়ে দিয়েছে। আমাদেরই একজন, আজকে ও লাইভে থাকতে পারবে না, সেই জন্য রেকর্ড করে পাঠিয়েছে। সেইটা একটু শুনবো আমরা। রিচা মালভিয়া। We are running out of time, so can we proceed to the Q&A section after this audio? আমার না, ব্যাপারটা বলি, আমাদের আর 2 মিনিট লাগবে, জাস্ট 2 more minutes।
আমরা আর নেবো না, 2 মিনিট, ওটা না হলে ওকে ওকে শেষটা খারাপ ওকে হয়ে স্যার যাবে। ওকে হ্যাঁ প্লিজ, মানে ওই জন্য, সেই জন্য এইটুকু প্লিজ। আমি জানি উই আর রানিং শর্ট অফ টাইম, কিন্তু ওটাকে কম্প্রোমাইজ করলে অনেকটা খারাপ হয়ে যাবে। জাস্ট 3 মিনিট চেয়ে নিচ্ছি তোমাদের থেকে, জাস্ট 3 মিনিট। ওকে ওকে স্যার হ্যাঁ ঠিক আছে স্যার, ওকে স্যার। আমি তাহলে স্যার চালাচ্ছি কবিতাটা। আর চালাও। হ্যাঁ। ওইটার পর আর এইটা তারপরে আমাদের লাস্ট হয়ে যাবে। এইটার পর একটা করেই শেষ। ওকে। लहरों से डरकर नौका पार नहीं होती, कोशिश करने वालों की हार नहीं होती। नन्ही चींटी जब ताना लेकर चलती है, चढ़ती दीवारों पर 100 बार फिसलती है। मन का विश्वास रगों में साहस भरता है, चढ़कर गिरना, गिर कर चढ़ना ना अखरता है। आखिर उसकी मेहनत बेकार नहीं होती, कोशिश करने वालों की हार नहीं होती। डुबकियां सिंधु में गोताखोर लगाता है, जा जाकर खाली हाथ लौट कर आता है। मिलते नहीं सहज ही मोती गहरे पानी में, बढ़ता दुगना उत्साह इसी हैरानी में। मुट्ठी उसकी खाली हर बार नहीं होती, कोशिश करने वालों की हार नहीं होती। असफलता एक चुनौती है, स्वीकार करो क्या कमी रह गई, देखो और सुधार करो। जब तक ना सफल हो नींद चैन को त्यागो तुम, संघर्ष का मैदान छोड़ मत भागो तुम। कुछ किए बिना ही जय जयकार नहीं होती, कोशिश करने वालों की हार नहीं होती। বাহ বাহ, আমরা আমাদের শেষ কবিতায় পৌঁছে গেছি। আমরা শেষ কবিতাটি বলবো। সুমিতা, তাহলে তুমি শুরু করো। कविता मृत्यु का आतिथ्य। जब मृत्यु तेरे द्वार को खटखटाएगी, तब तुम उसे क्या भेंट करेगा? प्यारे, मैं अपने अतिथि के आगे अपने जीवन का भरपूर पात्र रख दूंगा। मैं उसे खाली हाथ कभी ना जाने दूंगा। जब अनंत काल में मेरे द्वार को खटखटाएगी, जब अनंत काल में मृत्यु मेरे द्वार को खटखटाएगी, तो मैं हेमंत के सब दिवसों, बसंत की सब रात्रियों के फल फूल और अपने कार्यबद्ध जीवन की सब उपार्जित और एकत्रित संपत्ति को उसके आगे रख दूंगा। মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে, সেদিন তুমি কি ধন নেবে উহারে? ধরা আমার পরাণ খানি, সম্মুখে তার দিব আনি, শূন্য বিদায় করব না তোমারে। মরণ যেদিন আসবে আমার দুয়ারে। On the day when death will knock at thy door, what wilt thou offer to him? Oh, I will set before my guest the full vessel of my life. I will never let him go with empty hands. কত শরৎ বসন্ত রাত, কত সন্ধ্যা, কত প্রভাত, জীবন পাত্রে কত যে রস বরষে, কতই ফলে কতই ফুলে হৃদয় আমার ভরি তুলে, দুঃখ সুখের আলো ছায়ার পরশে। যা কিছু মোর সঞ্চিত ধন, এত দিনের সব আয়োজন, চরম দিনে সাজিয়ে দেব উহারে। মরণ যেদিন আসবে আমার দুয়ারে। All the sweet vintage of all my autumn days and summer nights,
All the earnings and gleanings of my busy life will I place before him at the close of my days, when death will knock at my door. ঋষভ, সৌহার্দ্য, এবার তোমরা তোমাদের কিউএনএ সেশন যা করতে চাও। ধন্যবাদ স্যার। প্রথমত তো আমি মন্ত্রপালের সকল সদস্যদের ধন্যবাদ জানাই এত সুন্দর একটা সন্ধ্যা আমাদের দেওয়ার জন্য। তো এখন আমরা কোয়েশ্চেন অ্যান্সার সেশনের দিকে চলে যাব, যেহেতু আমাদের হাতে টাইম খুব কম। তো আমি সৌহার্দ্যকে বলবো একটা একটা করে কোয়েশ্চেন নিয়ে নিতে, এবং আমি মন্ত্রপালের প্রত্যেক সদস্যদের অনুরোধ করবো কি মানে যতটা কম সময়ের মধ্যে মানে যতটা শর্টে অ্যান্সার দেওয়া যায় অ্যান্সার দিতে। ধন্যবাদ। ওকে ঋষভ, আমি তাহলে স্টার্ট করছি কোশ্চেন। মৌমিতা রয় কোশ্চেন করছে, ইজ দেয়ার এনি কারেক্ট ওয়ে টু রিড পোয়েমস? এনিথিং ওয়ান শুড কিপ ইন মাইন্ড হোয়াইল রিডিং পোয়েট্রি? I do not know whether I should respond in English because the question is in English. So I prefer to respond in English because the question is in that language. Yes, of course, there are. Everything, like say, everything is a correct way. There is a correct way of swimming, correct way of singing, correct way of studying, correct way of driving. So in the same way, there is a correct way of performing recitation also. And I mean, just Momita, no? Is the name Momita, if I'm not wrong? Yes, sir. Okay. Yes, sir, Momita. Momita, I mean, I would like to tell you there are three important things. One is that first you have to understand the meaning of the poetry, or whatever the content is. It may be poetry or it may be prose or whatever. You first have to understand that very well. That is the first thing. Second is that obviously to bring it to audience, now it is performance, no? Reading, understanding is one thing, but the moment you are bringing it out for others, then it's a communication. And in the communication, two important things, because time is short, I cannot go in much detail, but if you later on separately and ask the question, I would love to respond to that question later. You can email through them to me. It is that the two things like pronunciation has to be very good. The understanding of the rhythms have to be good. I mean, there are certain things that one needs to learn. So yes, there are certain things to learn. I mean, for now, I can only tell you this. Much I cannot discuss here due to the paucity of time. I hope you understand. If you have any further question, offline we can discuss. Thank you. থ্যাংক ইউ স্যার। পরের কোশ্চেনে যাচ্ছি আমরা। সঙ্গমিত্রাদের কোশ্চেন করেছে, কন্টিনিউইং মৌমিতা রয়েস কোশ্চেন, প্লিজ অ্যাড সাম অ্যাডভাইস ফর সামওয়ান হু স্ট্রাগলস টু আন্ডারস্ট্যান্ড এ লট অফ পোয়েট্রি বাট উইল লাইক টু গেট বেটার। Yeah, I mean, see, after all, the thing is, whatever you do, it is a habit, unless you practice, you do it regularly. Like say, if I say swimming, you do swimming one day and then don't do it for next 3 months and then again go to the pool. Will you be able to swim? You will not be able to. Again, you have to start from the very scratch. So, my advice, a suggestion, if you may say, would be that you please do it on a regular basis. I'm not saying every day, but on a regular basis, preferably every day. But you read some poetry, and that is how, through this practice and absorption, I'm sure you would get more insights into this. And trust me, you can also talk to us. We would be very happy to help you, because it is our passion and mission, or whatever you call it, that youngsters are loving recitation, and that is the purpose of our program. Trust me. So we would love to do that. But another thing is that you can also go to the online websites, any good ones. So you can also learn from that.
So there are, options and avenues. I'm sure that will help you. And after that, if you want to discuss with us, we are available. ওকে স্যার, পরের কোশ্চেনে যাচ্ছি। নেহা ভানশালী কোশ্চেন করছে, হাউ ক্যান উই মেনটেন পোয়েটিক রিদম while translating a poem? It's a beautiful question, because the poem that I recited here, written by Sukanto Bhattacharya, in fact, I didn't get a good translation of that, so I had to do it myself. I also do translations. I understand your question, which is very, very important question and a very relevant question. True. But for your understanding, there are very few situations and cases where if it is a rhyming one, when we are doing a translation, you may not always be able to keep it rhyming. So don't worry about it. The original poetry may be a rhyming, but the translation may not be so. Don't worry about that. And many poets have done that, including Tagore and including many other great poets. When they translate their own work, you will find, even in Gitanjali, you will find that those which had rhymes, but that in the translation, it was a prose-like thing. So, Sanghamitra, please don't worry about it. Just go ahead, translate, write, enjoy. Sorry for the interruption. I want to announce something. There is a Google form I have shared in the comment section, in call messages section, and it's mandatory to fill up this form because each and every participants will get a certificate from Litmus, and for getting the certificate we need email IDs because we will mail certificate to all of them. So it's mandatory to fill up this form and continue this Q&A session. Okay, last question, sir, from Shreyan Palit. What is the aim of poetry? Shreyan, you have taken the question. Okay, fine, good. A wonderful question. The aim of poetry is a beautiful question. See, I can discuss for a very, very long time on this. But in short, time is short, so I just would touch the crux of it. Would say that ultimately in literature, what is the objective of literature? Literature is to communicate, transmit the feelings of one individual, the understanding of one individual, the realization of one individual, the perception of one individual to others. Now, out of that, why poetry and what is poetry? Poetry is a medium which may not always require a direct address of the thing. You can do it metaphorically. This metaphor is a beauty of poetry, that you may not write many things, and with a great brevity, you can express which otherwise in a prose would take huge and enough of space, and yet perhaps will not be able to convey the right message. Through poetry, we can do that. So that is what is the uniqueness of poetry amongst literature. Oh, acha, which is this Shreyan Palit or some other Shreyan? Yes, sir, Shreyan Palit. Okay. So fine. I mean, all these questions. First of all, I thank everyone who not only organized but asked questions, because these questions, only due to the paucity of time, I couldn't go into the details or depth of the subject. But I just gave you something from which you can, if you wish, you can delve further into it and learn much more. I just wanted to give you a clue, and that is the purpose of this discussion. But I'm very happy that you are so keen to know all this, and it is
helping you to develop insight, not only for those who are asking questions, but to the entire audience who are also listening to their responses and discourses. Thank you. Sir, we have one more question from. Yeah, please. I'm available. Please go ahead. Okay, sir. From Shona Murmu. Okay. Yeah. Poetry should be felt before reciting. Is that true? And if that is true, then different perspectives can result in different understandings. Then what can we do about it? A very nice question. In fact, that is the question asked among poets as well as recitation artists. That one simple, one poem, if it is recited by, say, three persons may do it differently, and that is what they do. Imagine, say, if I'm giving you a dialogue to be say, said in a film, say by three artists, actors, will three persons will say in the same manner? No. So obviously, I mean, see, the thing is that when you are understanding poetry, it is also a matter of perception, and it is true that a poetry is like a diamond which has multiple colors, and a particular color may enter in one's mind, then they can look at that poetry from that particular angle. And many a times, many poets have said it is quite perfect that if a recitation artist or a reciter, if he feels that okay, the perception of this poetry is from this angle, and poet also have said in some cases, I never thought that angle ever. When I wrote, I didn't think about that angle, but the recitation artist thought about and brought out, and this is very interesting. So never you worry that one poetry may not have a single meaning. It may have, not necessarily always, but may have multiple meanings. Okay, so if you understand one meaning, and if you are convinced, I mean, but that doesn't mean that whatever meaning you think maybe is essentially right. That is also not correct. That I may assume something to be wrong, and I feel okay, that's my idea, and therefore it is correct. No, it is not so. So that also needs validation. How do you validate? We come here to validate before you. Say, for example, when we say we are validating ourselves. So if I recite a poetry which is actually of sorrow, and if I think it is of joy and do it that way, then people will not validate it. Okay, so this is how one can test. But again, I say, Shona, that basically it is a matter of cultivation, practice. So once you start doing, you will come to know, and you will get many friends and people like us who will clarify things. In any case, that is how one progresses. How you study in your college, what subjects you, which is your department, Shona, by the way? Which department Shona is from? IT. So when you learned IT, how did you learn IT? You tried to read books, and your teachers helped you. You spoke to your friends. You did group study. So in every sphere, the same thing applies. So it is nothing different from any other learning. So this is also can be learned. You have seen how Shreyan has practiced, how Shauhardo in a very short time he I think took, say, a day to whatever. I mean, he said that he has to practice, obviously, but then he has given it a try and attempt. Continue to do so. I'm sure he will find it much easier then. ওকে স্যার, ধন্যবাদ জানাই। আশা করি সকলে যারা যারা প্রশ্ন করেছিল সকলে তার যথাযথ উত্তর পেয়ে গেছে, এবং এগুলো তাদের ভবিষ্যতে সাহায্য করবে। সবশেষে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো প্রণব কুমার দাস স্যারকে, এবং আমি ধন্যবাদ জানাবো সুমিতা পাল ম্যাম, সন্দীপ মিত্রা স্যার, চৈতালি লাহিড়ী ম্যাম, এবং অবশ্যই শ্রেয়ানকে এত সুন্দর একটা সন্ধ্যা আমাদের উপহার দেওয়ার জন্য। এই বলে আমি আজকের এই অনুষ্ঠান শেষ করতে চাই।